তো আগের দিন আমরা বয়েলস ল এবং গ্যাসের আচরণ সম্পর্কে গুটি কয়েক জিনিস জেনেছিলাম। তো আমরা দ্বিতীয় সূত্র অর্থাৎ চার্লসের সূত্র আজ আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। পেন এবং কপি বের করো এবং শুরু করি চার্লসের সূত্র। রাধে রাধে। তো আজ আমরা শিখব চার্লসের সূত্র। চার্লস এর সূত্র, চার্লসের সূত্র শিখব। তার আগে তোমাদেরকে বলে দিই যে চার্লসের সূত্রের মধ্যে চ আছে, তার মানে এখান থেকে তোমাকে মনে রাখতে লাগবে চ থেকে আসবে চাপ, অর্থাৎ চার্লসের সূত্রে চাপ হতে হয় স্থির, চাপ হতে হয় স্থির। এখান থেকে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে চার্লসের সূত্র চাপ স্থির থাকে। সম্পর্ক তৈরি হয় আয়তন তথা ভি ও উষ্ণতার মধ্যে, টেম্পারেচারের মধ্যে, টি এর মধ্যে। ঠিক আছে, তো চার্লসের সূত্রে কি বলা হয়েছে চলো দেখা যাক। চার্লসের সূত্রে বলা হয়েছে যে স্থির চাপ যদি রেখে দিই আমরা, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, দেখো শর্ত কি, স্থির চাপ হতে হবে এবং নির্দিষ্ট ভরের সেই গ্যাসের উষ্ণতা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কি হবে? উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পায়। কি পায়? বৃদ্ধি পায়। বুঝতে পারলাম? জিনিসটাকে যদি আরো ভালোভাবে বুঝতে চাই, ধরো এই সিলিন্ডারে কিছুটা পরিমাণ গ্যাস রয়েছে এবং এই গ্যাসের আয়তন ধরো হলো V0। ঠিক আছে, ধরো আমি কিছু আয়তন ধরে নিলাম, ধরো আয়তন হলো এক্স, আয়তন কত? এক্স সেমি কিউব। আয়তন যেমন সেমি কিউব দিয়ে প্রকাশ করা হয়। এবার এর উষ্ণতা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি, এর উষ্ণতা 0 ডিগ্রি। এবার আমি কি করলাম, নিচে থেকে আগুন দিলাম, আগুন দিয়ে এর উষ্ণতাটাকে কি করলাম? বৃদ্ধি করলাম। তাহলে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা ছিল উষ্ণতা বৃদ্ধি করলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো চার্লস বলেছে যদি এমন কোনো শর্ত থাকে যে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের গ্যাস, আমরা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। শেষ কথা, এটা হলো কথা। এখন যদি এর সূত্রে আসি তাহলে কি হবে? ধরো আমি আমরা ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ধরে নিলাম ভি নট ধরে নিলাম, যেমন এখানে এক্স ধরেছিলাম এখানে ভি নট ধরলাম। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত হবে? চার্লস বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন থাকে সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, যে গুণ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? তখন কি হবে? 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে বলতে পারো? আমরা যখন 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করব, তখন আগের যে প্রাথমিক যে আয়তন V0 এবং 2 ডিগ্রি সেন্টিগ্রেড করার জন্য ফলে যে আয়তনটা হলো, তাহলে 2V0 ডিভাইডেড বাই 273। এটাকে আমরা যদি লিখি V0 1 প্লাস 1/273, সরি V0 এখানে হবে না, 273। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার এর যদি একদম সম্পূর্ণ সূত্রটাতে আসি, তাহলে সূত্রটা হবে VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস T/273। এই সেই সূত্রটা।
এটা তোমাকে মনে রাখতে লাগবে। এখন তোমাকে যদি বলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত, আমি যদি 3 ডিগ্রি বলে তো টি এর জায়গায় খালি 3 বসাবো, V0 1 প্লাস টি এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3/273 হয়ে গেল। এখন যদি বলছে 4 ডিগ্রি তাহলে টি এর জায়গায় আমি 4 বসাবো, ভি 4 ডিগ্রি সেন্টিগ্রেড V0 1 প্লাস টি কোথায়, টি 4/273, সোজা, একদম সোজা। তাহলে সবসময় মনে রাখতে লাগবে হলো এই ইকুয়েশনটা, যে চার্লসের সূত্রটা। এই সূত্রটা যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে যে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে খালি টি এর জায়গায় কত বসাতে লাগবে, যা দিয়েছে সেটাই, আর কিচ্ছু না। এবার চার্লসের সূত্র তো হয়ে গেল। এবার চার্লসের সূত্র আরও একটা বিকল্প রূপ রয়েছে, বিকল্প রূপ রয়েছে। যদি ওই চার্লসের সূত্রটা তোমার মনে রাখতে না পারো তাহলে এই চার্লসের সূত্রটা মনে রাখতে পারো, সেটা হলো ভি সমানুপাতিক টি। অর্থাৎ আমরা যদি টেম্পারেচার বাড়াই, কোনো গ্যাসের আয়তন যদি বৃদ্ধি পায়, অবশ্যই চাপ স্থির, চাপ কি স্থির থাকতে হবে, তখনও তাকে আর কি চার্লসের সূত্র বলা যায়। যখনই আমরা সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ একে বলা হয় সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিব তখন একটা ধ্রুবক আসবে যেটাকে আমরা কেটি বলি। কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, কে কি বলা হয়, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তারপর এখান থেকে আমরা আরেকটা জিনিসে যেতে পারি, সেটা হলো V1/V2 T1/T2, এই ইকুয়েশনে যাওয়া যায়, যেটা দিয়ে আমরা চার্লসের সূত্রের বিভিন্ন গাণিতিক রূপ সমাধান করব। এখন মনে প্রশ্ন আসতেই পারে এটা কিভাবে আসলো। ঠিক আছে, চলো, ধরো একবার 1 নিয়ে নিলাম, তাহলে V1 K T1 লেখা যায়। কে তো ধ্রুবক, তার জন্য তার 1 বা 2 পরিবর্তন হয় না। এবার 2 নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল V2 = K T2। তাহলে এটাকে ধরো 1কে 2 দ্বারা ডিভাইড যদি করে দাও, কে ডিভাইড করে দিল, তাহলে হয়ে গেল V1/V2 T1/T2, যেটা আর কি লিখলাম এই ইকুয়েশনটা। বুঝতে পারলাম? এখন এখান থেকে একটা গ্রাফও তৈরি হয়, সেটা হলো ভি এবং টি এর মধ্যে। দেখো এখন এখানে কিন্তু একটা গ্রাফও তৈরি হয়, গ্রাফ, যে ভি ভার্সেস টি এর মধ্যে গ্রাফ কি, চার্লসের সূত্রে ভি ভার্সেস টি এর মধ্যে গ্রাফটা কি, দেখো ভি সমানুপাতিক কি হয়, কেটি। এটাকে যদি আমরা ওয়াই সমান এম এক্স এর সাথে তুলনা করি, ওয়াই বরাবর আছে ভি, এটা হলো ওয়াই, আর এক্স অক্ষ বরাবর কে রয়েছে, টি। দেখো এক্স এর নিচে টি আছে। এরকম হলে তখন ওটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা হবে ডট ডট এটা, এমন। ঠিক আছে, তো এবার তোমাদেরকে যদি একটা প্রশ্ন দেওয়া হয় যে ধরো এটা ম্যাথমেটিক্যাল গ্রাফ যদি তোমাদেরকে দেওয়া হয়, P1 P2 P3, তাহলে বলো তো P1 > P2 > P3 হবে না P3 > P2 > P1 হবে? বলো। এটার অ্যান্সার যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি এটার অ্যান্সার বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে P3। এটার কারণ এক্সপ্লেনেশনটা তোমরা আর কি কমেন্টে জানিয়ে দিও যদি জেনে থাকো, আর না হলে আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে। নেক্সট আমরা চার্লসের সূত্র পেয়ে গেলাম। এরপর আমরা একটা নতুন নতুন একটা বিষয় সম্পর্কে আজ্ঞায়িত হব। সেই বিষয়টা হলো পরম শূন্য উষ্ণতা। তো লিখে নাও যে চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা পাই। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় বা ধারণা। দেখো আমরা জানি চার্লসের সূত্র সাধারণত VT = V0 1 + T/273 সেমি কিউব, এটা হয়। একটু আগে আমরা এই কোয়েশ্চেনটা বানালাম, একই না? এবার আমরা যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
গ্যাসের আয়তন বের করি তাহলে কি হবে? গ্যাসের আয়তন কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে টি এর জায়গায় কত বসাবো? -273। তো টি এর জায়গায় কত বসালাম? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ভি নটের জায়গায় ভি নট, 1 এর জায়গায় 1, আর টি এর জায়গায় কত বসাবো? কারণ টিটাকে রিপ্লেস করছি যেহেতু -273 দিয়ে, তো টি এর জায়গাও কত লিখবো? -273। তো -273, 273, 73 কাটা 273, তাহলে হয়ে গেল 1। 1 - 1 কি হয়? আন্ডা, মানে 0। 0কে যদি ভি নট দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যায়? V0। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পেলাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তো এখান থেকে একটা ধারণা পেলাম, কি ধারণা পেলাম? যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে পড়ে, শূন্য হয়ে যায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম শূন্য উষ্ণতা বলা হয় কাকে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে। এবার মজাদার ফ্যাক্ট কি জানো তো? ফ্যাক্ট কি? মজাদার ফ্যাক্ট যে কোনো গ্যাস -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেতেই পারবে না, সম্ভব নয়। কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড যাওয়ার আগেই সেই গ্যাসটা তরলে কনভার্ট হবে। কিসে কনভার্ট হয়ে যাবে? তরল, অর্থাৎ সে জল হয়ে যাবে। গ্যাস তো থাকলোই না। চ্যাপ্টারটা কার ওপর? গ্যাসের ওপর। এবার যখন গ্যাসকে আমরা খুবই -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছি, কমাচ্ছি, টেম্পারেচার কমাতে 273 ডিগ্রি কেন, তার আশেপাশে নিয়ে আসতেই গ্যাস আর গ্যাস থাকলো না, তরল হয়ে গেল, তো ফেল হয়ে গেল না। অর্থাৎ এই মহাবিশ্বে এই 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কম উষ্ণতা পাওয়া যায় না। এটাই সব থেকে মহাবিশ্বে যে বিশ্ব রয়েছে, এই মহাবিশ্বে সব থেকে কম উষ্ণতায় হলে এটাই -273। আর এই টেম্পারেচার এতটাই কম, এই টেম্পারেচার কোনো গ্যাস যেতে পারবে না। কারণ গ্যাস যেতেই পারবে না, তার আগেই সে কী হয়? তার লিকুইফিকেশন, অর্থাৎ তার তরলে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারলাম? তার জন্য ইয়াকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম? যেটা আমরা নিয়ে আসলাম হলো চার্লসের সূত্র থেকে। বুঝতে পারলাম? বুঝতে পারলে? আচ্ছা, অনেক সময় দেখবে যদি সূক্ষ্মভাবে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, তাহলে হয়তো অনেক সময় বইয়ে এটা লেখা থাকতে পারে 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 এটা দেওয়া থাকতে পারে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক সময় এটাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম? বুঝতে পারলে সম্পূর্ণটা বোঝা হয়ে গেল আশা করি। ঠিক আছে, এবার তো বিজ্ঞানী লর্ড কেলভিন আসলো। যখনই পরম শূন্য উষ্ণতা আবিষ্কার হয়ে গেছে, তো বিজ্ঞানী লর্ড কেলভিন আসলো। তো লর্ড কেলভিন এই পরম শূন্য উষ্ণতাকে কাজে লাগিয়ে একটি স্কেল নির্মাণ করেন, যার নাম তিনি দেন, যার নাম হলো কি বলো? কেলভিন স্কেল। কেলভিন স্কেল, যার নাম হলো কেলভিন স্কেল। ঠিক আছে, অর্থাৎ পরম শূন্য উষ্ণতাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী কেলভিন একটা স্কেল বানিয়ে দিলেন, কেলভিন
স্কেল, লর্ড কেলভিন একটা স্কেল আবিষ্কার করে দিলেন। ঠিক আছে, দেখো ধরো আমি একটা থার্মোমিটার টাইপের নিলাম, একটা স্কেল টাইপের নিলাম, ঠিক আছে, থার্মোমিটার টাইপের একটা স্কেল নিলাম। এটা ধরো সেলসিয়াস স্কেল, এটা ধরো সেলসিয়াস, এটা কত সেলসিয়াস স্কেল। স্বাভাবিক ব্যাপার, স্কেলের প্রথমে নিচের যে অংশটা থাকে সেটা সব থেকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, এবং উপরে যেটা থাকে ওটাকে কি বলা হয় উচ্চ স্থিরাঙ্ক। এটাকে বলা হয় উচ্চ, মানে উপরের দিকে আছে তাই উচ্চ স্থিরাঙ্ক, এবং নিচের দিকে আছে তার জন্য ওর নাম হলো নিম্ন স্থিরাঙ্ক। বুঝতে পারলাম আশা করি। ইহাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর ইহাকে বলা হয় উচ্চ স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর উচ্চ স্থিরাঙ্ককে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সময় জল কিসে কনভার্ট হয়, বরফে, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড সময় জল কি করে, ফুটতে থাকে, মানে বাষ্পে পরিণত হয়। বুঝতে পারলাম। ঠিক তেমনি ইহাকে কাজে লাগিয়ে লর্ড কেলভিন কি করলেন, একটা স্কেল বানালেন, একদম সেম একটা কি বানালেন, স্কেল বানালেন, যেখানে তিনি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে, যেখানে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, তিনি এই নিম্ন স্থিরাঙ্ককে -273 কেলভিন, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিন ধরা হয়। ঠিক আছে, অর্থাৎ ইহাকে তিনি ধরেছেন 0 কেলভিন, আর সেই 0 কেলভিনটাকে তিনি নিয়েছে -273, আর আস্তে আস্তে তিনি এখানে 100 কেলভিন অর্থাৎ 373 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে নিয়েছে। বুঝতে পারলাম আশা করি বুঝতে পারলাম। অর্থাৎ তিনি নিম্ন স্থিরাঙ্ককে কত নিয়েছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে নিম্ন স্থিরাঙ্ক নিয়েছে, যার স্কেলে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো 0 কেলভিন। এখান থেকে একটা সম্পর্ক আমাদের হাতে উঠে আসলো। সে সম্পর্কটা হলো যে সেন্টিগ্রেড উষ্ণতাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করতে চাই তাহলে আমরা 273 যোগ করব, আর কেলভিন থেকে সেন্টিগ্রেডে নিয়ে যেতে গেলে 273 বিয়োগ করলে, সাপোজ তোমাদেরকে দিলাম আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সমান কত কেলভিন, তার সাথে 273 খালি যোগ করে দাও, তাহলে হয়ে গেল কেলভিন। ঠিক আছে, এবার তোমাকে বললাম ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত কেলভিন, কিচ্ছু না, 50-এর সাথে শুধুমাত্র 273 যোগ করে দাও, এত কেলভিন। তোমাকে যদি বলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত কেলভিন, তাহলে 100 প্লাস 273 যোগ করে দাও, কেলভিন। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, তাহলে পরম শূন্য যে উষ্ণতা ছিল, পরম শূন্য উষ্ণতা কত, ছিল -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ইহাকে যদি আমি কেলভিনে নিয়ে যেতে চাই, সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে যেতে কী করতে হয়, যোগ করতে হয়, কত 273 যোগ করতে হয়, 273 কেটে গেলে তাহলে হয়ে গেল 0 কেলভিন। অর্থাৎ 0 কেলভিন আর 273 ডিগ্রি সেন্টিগ্রেডকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, আশা করি ক্লিয়ারিফাই হয়ে গেল। ঠিক আছে, এরপর আরেকটা ফ্যাক্ট যেটা জেনে রাখো, ফারেনহাইট স্কেলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -459.4 ডিগ্রি ফারেনহাইট সামথিং। হ্যাঁ, এটা মনে রাখো, এটা সামথিং এমসিকিউর জন্য হয়তো আসতে পারে, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, এরপর যে আমরা দুটো সূত্র শিখলাম, ঠিক আছে, যদি আমরা আর কি করি, কম্বাইন করে নিই। ধরে দিকে লিখলাম বয়েলস ল, আর এদিকে লিখলাম হলো চার্লস। তো বয়েলস ল কার উপর সমানুত, বয়েলস ল P সমানুপাতিক 1/v, আর এটা V সমানুপাতিক T। এখানে কি স্থির, এখানে আয়তন স্থির, এখানে উষ্ণতা স্থির, তাই তো, এখানে চাপ স্থির। এটা যদি সূত্র দেখি, PV = হয় K, এটা হয় V = KT।
এটা ম্যাথ করার সূত্র হলো P1 V1 P2 V2, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এটা। এখানে V1/V2 T1/T2, এটা হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার। এটার যদি গ্রাফ দেখি P ভার্সেস V এর, তাহলে হয় সমপরাবৃত্ত। এখানে যদি V আর T এর লেখচিত্র দেখি তাহলে হয় মূলবিন্দুগামী সরলরেখা। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা কি করব, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রটাকে আমরা মিক্স করে দেব, মিক্স করে একটা নতুন সূত্র বের করব। চলো দেখা যাক, চলো শুরু করা যাক। চার্লসের সূত্র আর বয়েলের সূত্রটাকে আমরা মিক্স করে দিই। দেখো, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়, সমন্বিত রূপ। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপ। চার্লসের সূত্র কি ছিল? আমরা বয়েলের সূত্র যদি প্রথম থেকে বয়েলের সূত্র নিই, বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্রতে কি ছিল বলো? বয়েলের সূত্রতে কি ছিল? V সমানুপাতিক 1/P। চার্লসের সূত্রে, চার্লস লতে কি ছিল? V সমানুপাতিক T। এবার এই 1 আর 2 নম্বরটাকে যদি আমরা একসাথে মিশিয়ে দিই তাহলে কি লিখতে পারবো? V সমানুপাতিক Tটা উপরে চলে এলো T/P। ঠিক আছে, যেহেতু V কমন তো V নিয়ে নিলাম, আর 1/P নিচের দিকে আছে তো Tটা উপরে চলে গেল। Pটা নিচের দিকে আছে, এদিকে ভাগ আছে, ভাগ এদিক থেকে আসলে ভাগ থাকলে এদিকে কি হয়? গুণ হয়ে যায়। তো PV সমানুপাতিক T। আর যখনই সমানুপাতিক চিহ্নটা উঠাবো তখন একটা ধ্রুবক আসবে, সেটা হলো KT। তাহলে PV = KT হলো চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ। বুঝতে পারলাম? তাহলে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ কি আসলো? PV = KT। আচ্ছা, ধরো এটা আমি দুটা গ্যাসের জন্য দিলাম। গ্যাস 1 এর জন্য ধরো P1 V1 K T1, গ্যাস 2 এর জন্য P2 V2 K T2। ঠিক আছে, তো এখান থেকে যদি K বের করো তাহলে আসবে P1 V1/T1। এখান থেকে যদি K বের করো তো P2 V2/T2। তাহলে এই Kটার মান এখানে যদি পুট করো তাহলে সূত্র আসলো P1 V1/T1 P2 V2/T2। এটা হলো সেই ম্যাথমেটিক্যাল ফর্ম সূত্র যেটা আমাদের অঙ্ক করব। ঠিক আছে, অঙ্কের একটা আলাদা ক্লাস করব আমরা নেক্সট দিন, আর কি নেক্সট 2 দিন পর আমরা করব অঙ্কের। চার্লস এবং বয়েলের সূত্র যতগুলো অঙ্ক রয়েছে আমরা অঙ্কই শুধু করব। এখন আমরা থিওরি জাস্ট হালকা হালকা পড়ে যাচ্ছি, হালকা না ভালোই পড়তেছি আমরা। ঠিক আছে, তো এখান থেকে একটা সূত্র আসলো, সে কি? PV = KT। PV = KT। তো এই যে সমীকরণ যেটা চার্লস, এই যে সমীকরণ যেটা হলো চার্লস এবং বয়েলের সূত্র থেকে আসলো, এই যে সমীকরণ, যে সমস্ত গ্যাস মেনে চলে তাদের বলা হয়, তাদের আদর্শ গ্যাস বলে। ভাবো, এই ইকুয়েশনটা যারা মেনে চলবে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আর স্বাভাবিক ব্যাপার, যারা মানবে না, যারা এই সূত্র মেনে চলবে না, যারা এই সমীকরণ মেনে চলবে না, তাদের কি বলা হয়? বাস্তব গ্যাস। কি বলা হয়? বাস্তব গ্যাস বলা হয়। কি বলা হয়? বাস্তব গ্যাস। যারা PV = KT সমীকরণ মেনে চলবে তাদেরকে বলা হয় কি বলো? আদর্শ গ্যাস। আর যারা মেনে চলবে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। ঠিক আছে, বুঝতে পারলাম? আশা করি বুঝে গেছো। কিন্তু এখানেও একটা ফ্যাক্ট রয়েছে, সেই ফ্যাক্টটা কি? এই বাস্তব গ্যাসও এই PV = KT সমীকরণ মেনে চলতে পারে, বাট শর্ত আছে, শর্ত রয়েছে। বা শর্ত কি? 1, নিম্নচাপ, আর 2, উচ্চ উষ্ণতা। উষ্ণতাকে কি হতে হবে? উচ্চ মানে উষ্ণতা। যদি নিম্নচাপ উচ্চ উষ্ণতা হয় তাহলেই বাস্তব গ্যাস এই PV = KT সমীকরণ মেনে চলবে, অন্যথা মেনে চলবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম।
এবার আমরা কিছু বোধমূলক প্রশ্নের সলভ করব, বোধমূলক প্রশ্ন, ঠিক আছে, বোধমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন যেগুলো তোমরা সলভ করে বাড়িতে আমি দিয়ে দিচ্ছি। প্রথম কথা, 1, গভীর তলদেশ থেকে বায়ুর বুদবুদ, আচ্ছা একটু দাঁড়াও, গাড়িটা যেতে দাও, তারপর আমি বলছি। ব্ল্যাঙ্কেটের চাদর, ভাই ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের চাদর লাগবে নাকি তোমাদের? অর্ডার দিতে পারো, আমি অর্ডার নিয়ে নিই, কোনো অসুবিধা নেই, বাড়িতে ডেলিভারি করে দেবো তোমাদের। যাই হোক, গভীর তলদেশ থেকে বায়ুর বুদবুদ বেরিয়ে আসার সময় আয়তন বাড়ে না কমে? গভীর তলদেশ থেকে বায়ুর বুদবুদ বেরিয়ে আসার সময় বায়ুর বুদবুদ এর আয়তন কমে না বাড়ে? এটা 2 নম্বর সূত্র। 2 নম্বর প্রশ্ন হলো পরম শূন্য উষ্ণতায় পরম শব্দের অর্থ কি? পরম শব্দের অর্থ কি? ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কেন? বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কেন? আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে তোমরা আর কি নেক্সট দিন খুব ভালো করে প্রিপেয়ার হয়ে আসবে, আমরা অঙ্ক করব আর কি, ঠিক আছে। তো অঙ্কের মধ্যে যে সূত্রটাকে আমরা বারবার ইউজ করব, এক P1 V1 P2 V2, এটা, তারপর V1 V2 T1 T2, এটা, আর P1 V1 ডিভাইডেড বাই T1 P2 V2 ডিভাইডেড বাই T2, খতম। এই 3টা সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক সমাধান করব, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো আমরা এখানেই সমাপ্ত করলাম আজকের এই লেকচারটি। আশা করি তোমরা ভালো করে পড়ে আসবে। তো প্রথম দিক থেকে পড়বে, কারণ এই চ্যাপ্টারগুলো না খুবই সুন্দর চ্যাপ্টার। এগুলো এখন যদি তোমরা না পড়ো তাহলে পরবর্তীতে ক্লাসে এবং অন্যান্য যে তোমরা অ্যাভোগাড্রো সূত্র পড়বে, তারপর গাণিতিক আর কি রাসায়নের যে একটা চ্যাপ্টার আছে, পরের চ্যাপ্টারটা, সেখানে একটা অসুবিধা হতে পারে। এখন যদি একদম সুন্দরভাবে অন্যান্য চ্যাপ্টারগুলো যদি অধ্যয়ন করে নিতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে ভালো, এটাই আর কি। তো ঠিক আছে, তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। রাধে রাধে। সবসময় একটা কথা মনে রাখবে, একটা সংস্কৃতে একটা শ্লোক আছে যে নিজের কর্ম তুমি করবে ফলের আশা না করে। কর্মণ্যবধিকারস্তমা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা সংহস্ত কর্মণি। নিজের কর্ম করে যাও, পড়াশুনো কর্মে যাও, অবশ্যই ফল পাবে, এবং সঠিক কর্ম করলেই ফল পাবে। কে কি করতেছে, তোমার কি বন্ধু কি কেমন ফলাফল করতেছে তাতে তুমি নজর দিও না। তুমি তোমার কর্মটা সঠিকভাবে করো, এবং যদি সেই কর্মটা যদি সঠিক হয় অবশ্যই তুমি ফল পাবে, একদিন না একদিন তুমি ফল পাবে। তোমাদের এটা মনে আসা উচিত নয় যে এই পড়াটা আমার কখন কি কাজে লাগবে, একদিন না একদিন অবশ্যই কাজে লাগবে। সায়েন্স তো ভাই কোনো টাইমে কাজে লাগবেই, ঠিক আছে। হ্যাঁ, তো এমন সেই গভীর জিনিস তোমরা পড়ছো না যেটা আমরা পড়েছি, এত ডিপ তোমাদেরকে বোঝানো হচ্ছে না, জাস্ট উপর দিয়ে আর কি তাদের ল সামথিং তারা কি আমাদের বোঝাতে চেয়েছে সেটা আর কি আমরা পড়ছি। আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, কোনো যদি ভুল ত্রুটি কিছু হয় আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এরকম আমি ঠিকঠাক করে নিব, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, অনেক বক করে দিলাম, ঠিক আছে, কোই বাত নেই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা, বাই বাই, সি ইউ, বাই বাই।